একটা অফার দিছে, এখন দেখলাম যে কাজে লাগাই। আচ্ছা, গট ইট এখানে ক্লিক করব। আপু কাইন্ডলি শুরু করুন, আমাদের লাইভ শুরু হয়েছে। একটু বলো তো, আমি ও যদি আমার একটা হয়ে যায়, ওর মোবাইলটা ইউজ করতে পারবো না। আপু কাইন্ডলি শুরু করুন, আমাদের লাইভ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের ৫৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন। গত ৮ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। স্বাভাবিকভাবেই আমরা এই বিষয়টাকে বেছে নিয়েছি আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যেই নারী নেতৃত্ব আসলে বাংলাদেশকে সম্মুখে তুলে নিয়ে আসে এবং পরিচিতি করে দেয়। আমাদের সেই 4 জন অত্যন্ত সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 2 বারের সাবেক এমপি রাশেদা বেগম হীরা। উনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আরেকজন নারী, ছাত্র দল থেকে বেড়ে আসা নারী নেতৃত্ব এবং সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা, লেট শুভেচ্ছা। নারী দিবসের শুভেচ্ছা আপা। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অত্যন্ত অল্প সময়ে যে নারী ব্যক্তিত্বটি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিএনপির পরিবারের হয়ে একদম রাজপথ থেকে উঠে এসে বিএনপির রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন এবং বারবার কারা নির্যাতিত নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তার পরিচয়টা আসলে আমরা অত্যন্ত গর্বের সাথে নারী হিসেবে বলি যে বিএনপিতে একমাত্র নারী নেত্রী যিনি বিএনপিতে ঢাকা জেলার দায়িত্বে যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের সাথে আছেন। আমাদের সাথে আরো উপস্থিত আছেন একজন নারী ব্যক্তিত্ব, সংবাদকর্মী, আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, সাবেক নিউজ এডিটর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের এবং বর্তমানে এডিটর বিজয়িনী, আমাদের প্রিয় আপা মমতাজ বিলকিস আপা আমাদের সাথে উপস্থিত আছেন। এবং সঞ্চালনার দায়িত্বে আমি আছি আরিফা সুলতানা রুমা, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের এই আলোচনা সভায় আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা দিয়েই আসলে শুরু করতে চাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্প্রতি একটি তথ্যে জানা যায় বাংলাদেশের মোট ভোটারের 51% নারী। কিন্তু এই বাস্তবতা কোনো সুফল বা প্রতিফল এখন পর্যন্ত আমরা রাজনীতিতে দেখতে পাই না। কারণ বাংলাদেশের অর্ধেকের বেশি ভোটার নারী হওয়ার পরও আমরা রাজনীতিতে নারী নেতৃত্ব এতটাই পিছিয়ে যে আসলে সংখ্যা হিসাব করে বলাটা অত্যন্ত নগণ্য এবং আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। 2008 সালে সংশোধনীতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে 33% নারী প্রতিনিধিত্ব 2020 সালের মধ্যে সুনিশ্চিত করার কথা থাকলেও বর্তমানে যেটা আমরা শুনতে পাচ্ছি যে 2025, আবার 2025 না, আবার শুনছে যে 2030 পর্যন্ত সেটি নাকি বৃদ্ধি করা হচ্ছে। তো এটি আসলে আমাদের নারী নেতৃত্বে আমরা যারা আসতে চাই বা দিচ্ছি তাদের জন্য অত্যন্ত মর্মাহত একটি বিষয়। এমনকি বিভিন্ন সংগঠন থেকে কিন্তু বর্তমানে দাবি উঠছে, পেপার পত্রিকা খুললে যেটা দেখছি যে 2025-এ যেন 33% নারী কোঠা যেন বাস্তবায়ন করা হয়। এটা নিয়ে কিন্তু অলরেডি আন্দোলন চলছে। বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন কিন্তু তাদের দাবি উত্থাপন করে যাচ্ছে এবং নির্বাচন কমিশন আমরা জানি যে এখন পর্যন্ত তারা ওই 2030 পর্যন্ত নেওয়ার চেষ্টায় আছে। যাই হোক, আমরা চাই যে
সেটি যেন 2030-এ না গিয়ে 2025-এর ভিতরে যেন বাস্তবায়ন হয়। আসলে এখান থেকে স্পষ্ট হয়ে আসে যে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, এই বিষয়গুলোতে আসলে পুরুষরা সবসময় নিশ্চুপ। পুরুষরা যদি আসলে আমাদের এই বিষয়টাতে সচল থাকতো, তাহলে হয়তো আমরা নারীরা রাজনীতি কিন্তু পিছিয়ে থাকতাম না। অনেক আগে কিন্তু আমরা 33 ক্রস করে হয়তো 50-এও চলে আসতে পারতাম। এই বিষয়গুলো নিয়ে আজকের আমন্ত্রিত অতিথিদের কথা শুনবো আমরা। প্রথমেই আমি যেতে চাই আমাদের সংবাদকর্মী, আমাদের সেই প্রিয় আপা, যিনি রাষ্ট্রের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী ভাষা দিয়ে লিখনির মাধ্যমে বাংলাদেশের নারীদের বা সমাজের বিভিন্ন অবহেলিত কোনো বিষয় উনি তুলে ধরেন। আমাদের সেই প্রিয় আপা মমতাজ বিলকিস আপা, সাবেক চিফ এডিটর বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং বর্তমানে উনি বিজয়নের এডিটরের দায়িত্বে আছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একজন সাংবাদিক, আবার আপনার পরিচয় হচ্ছে আপনি একজন নারী সংবাদকর্মী। আপনি কি আপনার পেশায় স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারছেন? যেখানে আমরা দেখি যে পুরুষ সাংবাদিকরাও কিন্তু প্রতিবাদ করতে গিয়ে অনেকাংশে নির্যাতনের শিকার হতে হচ্ছে, খুনের শিকার হতে হচ্ছে, গুমের শিকার হতে হচ্ছে। সেই অবস্থায় আপনি একজন নারী কর্মী হয়ে মানে আপনি কতটুকু স্বাধীনভাবে আপনার মতকে প্রকাশ করতে পারছেন? আপনার কাছে জাস্ট এটুকু জানতে চাই আপা। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু শুরু করি যে আমরা যেহেতু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একত্রিত হয়েছি এখন, এই 8 মার্চ বিশ্ব নারী দিবস ইতিহাসের পাতায় স্থান করে নেবার পিছনে যেমন অনেক অনেক নারীর সংগ্রামের কাহিনী রয়েছে, তেমনি করে আমি বিশ্বাস করি প্রতিটা নারীর জীবনের পিছনে একটা করে সংগ্রামের গল্প আছে, ছিল, আছে। যাই হোক, এই দিনটি উপলক্ষে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার প্রশ্নে আসি, আমরা সময়ে সময়ে সেলফ সেন্সরশিপে থেকেছি অনেক ক্ষেত্রে। আর যেহেতু পুরুষরাই এর শিকার, এই আমাদের বর্তমান যে ডিজিটাল আইন হয়েছে তার শিকার হচ্ছে, সেখানে নারীরা স্বাভাবিকভাবেই এগোতে পারে না, স্বাধীনভাবে কথা বলতে লিখতে এগুলো হয় না। নিজেরাই একটা সীমা রেখা টেনে তারপরে এগুচ্ছি আমরা, এবং প্রতি পদে পদে আমাদের অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, এটা আপনারা জানেন। এবং এককভাবে তাদেরকে মাঠে নামতে হয়, রাস্তায় দাঁড়াতে হয়, প্রতিবাদ করতে হয়। সেখানে পুরুষরা যে সহযোগিতা করে না তা নয়, আছে কিছু পুরুষ আছে যারা অবশ্যই আমাদের নমস্য। সাখাওয়াত হোসেন না থাকলে যেমন বেগম রোকেয়া এগোতে পারতো না, তেমনি আছেন অনেকে আমাদের সাথে সহযোগিতা করেন এগিয়ে যাওয়ার। তবে এখানে আমাদের ভিতরে এত ডিভিশন যে আমরা কোনো কিছুই আমরা ঠিক মতো করতে পারছি না এই বিভক্ততার জন্য। এখানে আমার মনে হয় মেয়েদের হোক, নারী সাংবাদিকদের বিশেষ করে একটা মঞ্চে দাঁড়ানো উচিত, যেখানে কেবল সব ভুলে তাদের অধিকার বাস্তবায়নের জন্য সচেষ্ট হওয়া, প্রতিবাদী হওয়া, সেজন্য একটা মঞ্চের দরকার, যেখানে আমাদের একটা নারী সাংবাদিক ঐক্য মঞ্চ আছে, যেটা আমাদের উইমেন জার্নালিস্ট ফোরামের একটা প্ল্যাটফর্ম। সেখানে আমরা চেষ্টা করছি আমরা একসাথে হওয়ার, বা দলমত নির্বিশেষে বিশেষ করে নারীর উন্নতি, সম অধিকার এগুলো রক্ষার জন্য যাতে আমরা কাজ করতে পারি।
তো এই ক্ষেত্রে আমাদের অনেক অনেক প্রতিবাদী হতে হবে এবং এগিয়ে যেতে হবে। এখন অনেক পথ বাকি। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে আমাদের এই সংগ্রামের মশালটা যে তুলে দিব, সেই পরিবেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। এখন অনেক পথ বাকি। কিন্তু আপা আমরা কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখতে পাই না কখনো। কারণ অনেক সময় দেখি নারীরা নির্যাতিত হয়, ধর্ষণের শিকার হয়, কিন্তু আমরা কিন্তু আশা করি যে আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়, কিন্তু সাধারণ মানুষ বা আপনারা যারা এই যে যে পেশায় আছেন এখান থেকে কিন্তু প্রতিবাদ করলে অনেকাংশে কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট যেতে পারে না। কিন্তু আমরা কিন্তু দেখি সেই সময় কিন্তু আপনারা একটু নিশ্চুপ থাকেন। মানে আমরা চাই যে আমাদের মতো সবাই যেন মাঠে আসে, কিন্তু এটা হয় না বাস্তবে। না, এটা কখনো 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 আমরা আমাদের ফোরাম থেকে আমরা হয়তো মানববন্ধনে দাঁড়িয়েছি কি প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে দাঁড়িয়েছি, এরকম হয়েছে। কিন্তু এটা সত্যি কথা যে এত এত নারী সংগঠন এরা নিশ্চুপ থাকে, এরা নিশ্চুপ থাকে। নারীর প্রতি এত অমানবিক অন্যায় করা হচ্ছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোতে, যেসব কাণ্ড হচ্ছে বলতেও লজ্জা হয়। তো এইসব ক্ষেত্রে নারী সংগঠনগুলো কি করে? এরা তো চুপ করে থাকে। আমরা হয়তো বড় জোর একটা প্রেস ক্লাবের সামনে, এর চেয়ে বড় ভয়েস আমাদের নেই, কারণ আমরা সাংবাদিক নারীরা অনেক সংখ্যায় কম। তারপরে এখানে ডিভিশন। এই কারণে ব্যারিস্টার মইনুল হোসেনের সাহেব ওনার বেলাতে দেখছিলাম যে সংবাদ কর্মী সহ যারা নারী প্রতিবাদী তারা কিন্তু একদম সারা বাংলাদেশের একদম ধরতে গেলে একদম সবাই নেমে পড়ছিল। কিন্তু এই যে কার্টুনিস্ট একজন যে সাংবাদিককে মেরে ফেললো জেলে যাওয়ার পর নির্যাতনের মাধ্যমে, আমরা কিন্তু তখন কিন্তু কাউকে পাই নাই মাঠে। তো এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক, এবং লজ্জিত হওয়া ছাড়া আর আমাদের উপায় নেই। এই আর কি। তো আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং অনেক সুন্দর করে আপনি বিশ্লেষণ দিলেন। আমি আরেকটু পরে আপনার কাছে আসব। এখন আমি চলে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলা বিএনপির বর্তমানের সাধারণ সম্পাদক, যিনি রাজপথে পরিচিত একটি মুখ এবং মশাল হাতে, কখনো লাঠি হাতে, কখনো বিধ্বংসীর ভাবে এই সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বারবার কারা নির্যাতিত নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, সংগ্রামী নেত্রী অ্যাডভোকেট টিপন রায়চৌধুরীকে এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি সামনে আসার জন্য। এবং নিপুণ রায়চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন। নিপুণ রায়চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, ঠিক প্রশ্ন নয়, মানে জানতে চাই আসলে মানুষ, বর্তমানে বাংলাদেশের যে দুইটি রাজনৈতিক দলের প্রধান নারী হওয়ার পরও কেন আজ নারী নেতৃত্ব এত পিছিয়ে? আইন করার পরও এখন পর্যন্ত 33% নারী কোঠা বাস্তবায়ন সম্ভব হয়নি। এর কারণ কি নারী নেতৃত্বের অভাব নাকি যোগ্য নেতৃত্বের অভাব? মানে আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা? ধন্যবাদ আরিফা সুলতানা রুমা আপনাকে, সেই সাথে আমাদের সাথে সম্মানিত আলোচক যারা উপস্থিত আছেন, সাবেক সংসদ সদস্য রাশিদা হিরা আপা, সাবেক সংসদ সদস্য হালিমা আরলি আপা, এবং বিশিষ্ট গণমাধ্যম কর্মী মমতাজ আপা, সবাইকে শুভেচ্ছা জানাতে, সেই সাথে যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে প্রশ্নটি আপনি করলেন, এখানে আমার ব্যক্তিগত যে মতামত, একটি রাজনৈতিক কর্মী, আমাদের স্বল্পতা নাই কিন্তু প্রতিবন্ধকতা আছে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ খুবই মানে প্রতিবন্ধকতাময়, কিংবা আবার প্রতিবন্ধকতা যে শুধুমাত্র যে আমাদের আশেপাশে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা দিয়ে হচ্ছে সেটাও না। আমি বিশ্বাস করি যে একজন নারী হিসেবে আপনাকে প্রথমেই ধরে নিতে হবে আপনি
আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আমি শুধু একজন নারী, এটা যদি আমি মনে করি তাহলে হয়তো আমি রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা ঘরের গণ্ডিতে বলেন কিংবা যে কোনো কর্মসংস্থানে বলেন, আপনি কিন্তু নিজেকে নারী হিসেবে দুর্বল মনে করলে আপনি কিন্তু দুর্বল থেকেই যাবেন। হ্যাঁ, এইখানে আমাদের প্রথমে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে যে একজন পুরুষ যে কাজটি করতে পারে আমিও সেম কাজ করার সক্ষমতা রাখি। আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পরিবর্তন করতে পারি, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভিতর যদি আমরা সেই সাহসটা অর্জন করতে পারি যে না, আমি যেটা পারবো আমার পাশের ভাইটিও সেটি পারবে, কিংবা তার থেকে বেটার কিছু আমি দেশকে দিতে পারবো, সমাজকে দিতে পারবো, আমি আমার পরিবারকে দিতে পারবো। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কেউ কোনো কাজ করে, সেটা পারিবারিক গণ্ডির ভিতরেই হোক কিংবা কোনো রাজনৈতিক সভা সমাবেশ কিংবা সেই রাজনৈতিক কর্মের গণ্ডিতে হোক কিংবা পেশাজীবী মানে পেশাতে হোক, সে কিন্তু তার অবস্থান তুলে ধরবে। আপনি দেখেন আমাদের দলে বিএনপির যে সেন্ট্রাল কমিটি আছে সেখানে কিন্তু অনেক নারী নেত্রীরা কিন্তু ভালো ভালো পজিশনে আছে। এখন জেলা পর্যায়ে যে সকল কমিটি হচ্ছে সেখানে কিন্তু নারী নেতৃত্ব বিল্ড আপ করা হচ্ছে, তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। একইভাবে আমরা যখন ইউনিয়ন পর্যায়ে কমিটি করতে যাই, থানা পর্যায়ে কমিটি করতে যাই, সেখানেও আমাদের নারী নেত্রীদেরকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারে দলের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে। যেমন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি এখনো কারান্তরীণ, কিন্তু এখনো কিন্তু তিনি নারী নেত্রীদের বিষয়ে খুব বিশেষভাবে নজর রাখছে, যেন কোনো নারী নেত্রী ঝরে না যায় কিংবা হারিয়ে না যায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি মানে অতীতে কে কোন জায়গায় ভাইস চেয়ারম্যান ছিল কিংবা মেম্বার ছিল কিংবা উপজেলা চেয়ারম্যান ছিলেন কিংবা সাবেক এমপি ছিলেন কিংবা আন্দোলন সংগ্রামে কে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কে কারা নির্যাতনের শিকার হয়েছেন এই দল করতে, যে এই ফ্যাসিবাদী স্বৈরাচার এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে যায়, সংগ্রাম করতে যায়, এই সব কিছু কিন্তু তালিকা করছে এবং প্রত্যেকটা সেক্টরে নারী নেত্রীদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছেন, বিল্ড আপ করছেন। এমন অনেক জায়গা আছে যেটা আমি আওয়ামী লীগে দেখি না, আমি কিন্তু বিএনপির মধ্যে দেখছি যে নারী নেত্রীদেরকে বিভিন্ন সভা সমাবেশে, সেটা জেলা পর্যায়ে হোক বিভাগীয় পর্যায়ে হোক, সেখানে কিন্তু প্রধান অতিথি করেও কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে। হ্যাঁ, তো আপনি দেখেন, আপনি নিজেও একজন কারা নির্যাতিত নেত্রী, তো আপনার মূল্যায়ন কিন্তু ঠিকই দল করে নিচ্ছে, তাই না? তো এখন 33% যে নারী নেতৃত্ব কথা দেয়া হয়েছে, এখন এটা তো একবারে তো করা সম্ভব না, ধাপে ধাপে, কারণ যে কোনো কমিটি বলেন যে কোনো সংগঠন এটা ক্রমবর্ধমান আকারে হবে এবং সময়ের সাথে সাথে এটা হবে। হ্যাঁ, এখনই আমরা হয়তো 33% করতে পারছি না, কিন্তু ইন ফিউচারে পারবো না সেটা না। তো আমি এই দিক থেকে মনে করি যে যারা বিএনপি করছি আমরা কিংবা বিভিন্ন এই দলের বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা যারা আছেন, যারা ছাত্র দল করেছেন, ছাত্র দল থেকে বের হয়ে তারা আবার অন্য মহিলা দলে আসার সুযোগ পাচ্ছেন, বিএনপিতে আসার সুযোগ পাচ্ছেন, জেলা পর্যায়ে পাচ্ছেন, বিভাগীয় পর্যায়ে পাচ্ছেন, তো পাচ্ছে, তো এটা আশানুরূপ। হ্যাঁ, তো এখানে আমি বলতে চাই যে আমাদেরকে আরো বেশি সাহসী হতে হবে, আরো বেশি আমাদেরকে স্বনির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে এবং নিজেদেরকে আমাদের ফাইট করার জন্য, আমাদের পুরুষ শাসিত এই সমাজ ব্যবস্থায় আমাদেরকে নিজেদেরকে ফাইট করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। আর একটা বিশেষ দিক আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের নারী নেত্রীরা বলেন কিংবা এই সমাজে নারীরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়ায়, যেমন আমাদের ভিতরে একটা ঐক্য বন্ধনের প্রয়োজন আছে,
তাহলে কি যে যে কেউ চাইলে আমাদেরকে সরাই দিতে পারবে না, আমাদেরকে ছোট করে দেখতে পারবে না। হ্যাঁ, তো এই বন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বন্ধন, আর সে এটা ঐক্যের বোধহয় বন্ধন। নারীরাই পারে, নারীরা যদি নারীদের অবশ্যই থাকে আমার মনে অবশ্যই। হয় এই এখন নারী আপনি নেতৃত্বের দেখেন, বিকাশটা খুব দ্রুত আমরা সম্ভব। অনেক সময় বলি, আমরা কি বলি যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারণে, পুরুষদের কারণে নারীরা পিছিয়ে রয়েছে। তো একজন নারী যখন এগিয়ে যায়, 10 জন নারী কিন্তু তাকে থাবা দিয়ে ধরে, আগাতে দিবে না। হ্যাঁ, তো সেই ধরনের মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা একজন আরেকজনের ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, এটা খুবই দুঃখজনক। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যখন একজন আরেকজনের ঢাল হয়ে দাঁড়ায় না, তখন পাশের কেউ কিন্তু যত বড় শক্তিধর হোক না কেন, ওটা কিছু করতে পারে না। তো আজকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তিনি গৃহিণী থেকে বেরিয়ে বাংলাদেশের জনগণের দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তিনি কিন্তু রাজনীতিতে এসেছেন এবং তিনি সফল হয়েছেন। তার সফলতা কিংবা তার এই রাজনীতির পথ চলা এতটা মসৃণ ছিল না। তিনি তার সাহস, তার মেধা, তার যোগ্যতা দিয়ে প্রমাণ করে তিনি আজকে কিন্তু 18 কোটি জনগণের নেত্রী হয়েছেন, দেশনেত্রী হয়েছেন, গণতন্ত্রের মা হয়েছেন। তো আমাদের তো অনুসরণ করা, অনুকরণ করার মতো নেত্রী আমাদের সামনেই আছে। হ্যাঁ, তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন আমাদের এই সাহস, এই আদর্শ, এই চেতনা, এই মনোবল যেটা আমাদের নেত্রী আমাদের দিয়ে গিয়েছে, দিচ্ছেন এখনো, সেটা নিয়ে কেন আমরা এগিয়ে চলতে পারবো না? তো আমি খুবই আশাবাদী যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান দলের পুনর্গঠনের ক্ষেত্রে নারীদেরকে যেভাবে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মতো তরুণ নেতৃত্ব কিংবা তরুণ নারী নেতৃত্ব যখন সামনে এগিয়ে আসতে, আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা ইয়াং জেনারেশন বিএনপি করার জন্য আরো বেশি আগ্রহী হবে। ধন্যবাদ। ধন্যবাদ নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে আমি আবারও ফিরে আসব, আপনি আমাদের সাথে থাকবেন আশা করছি। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেক তুখোড় নেত্রী এবং ছাত্রদল থেকে উঠে আসা বদরুন্নেসা কলেজের অত্যন্ত ত্যাগী পরিশ্রমী একজন নেত্রী ছিলেন, যাকে আসলে আমি নিজেও অনুপ্রাণিত হই তার রাজনীতি দেখে। আমাদের সেই প্রিয় নেত্রী নেওয়াজ হালিমা আলী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য। আলী আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ আপা, শুনতে পাচ্ছি। Thank you. আসলে আপনার কাছে আমাদের জানতে চাওয়া, এই যে বিশেষ করে আপনি যেহেতু ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাথে বহু বছর ধরে জড়িত আছেন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আসলে এই নারীর 33% অন্তর্ভুক্তির বিষয়ে আসলে যুদ্ধ করে যাচ্ছে এক পর্যায়ে। প্রত্যেকটি দলের নেতা কর্মীদেরকে ডেকে ওনারা একদম মানে পুঁথি পড়ানোর মতো মানে রেডি করে দিচ্ছে। আসলে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। এবং আপনাকে এই বিষয়ে আসলে কিছু জানতে চাই যে রাজনীতিতে 33% নারী প্রতিনিধিত্বের আদেশটি 2020 সাল পর্যন্ত বহাল ছিল। পরবর্তীতে দেখলাম যে সেটা নিয়ে আলোচনা চলছে যে 2025 সালে নিয়ে যাবে। এখন শুনতে পাচ্ছি যে সেটি বাড়িয়ে 2030 পর্যন্ত করা হচ্ছে। এই যে ধীরতা, এই যে দীর্ঘ একটা টাইম ব্যয় করা, আমাদেরকে নেতৃত্ব না দেওয়ার এই যে মানে আসলে এই বিষয়গুলো আসলে এই যে বাড়ানো হচ্ছে, আসলে এই বিষয়গুলোতে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আপনার দৃষ্টিতে কি মনে হয়? আরিফা সুলতানা রুমা, প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে, অত্যন্ত জনপ্রিয় এই প্রোগ্রামটিতে যুক্ত করবার জন্য, এবং আমার সাথে যারা সহ আলোচক রয়েছেন আর যারা শুনছেন দেখছেন সকলকে। নারী দিবস যদিও চলে গেছে, এটা নারী দিবসের প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম থেকে আমি সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনি প্রশ্ন করেছেন আমাকে যে 33%, আমি যেহেতু ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত, নারীর জয় সবার জয় এই স্লোগানের সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি। তো সুতরাং এই প্রশ্নটা যে 2020 সালের মধ্যে কথা ছিল 33% নারীর সর্বক্ষেত্রে ইনক্লুশন থাকতে হবে, কিন্তু এটা আমরা করতে পারি নাই। এটা আসলে সকল রাজনৈতিক দলের একটা ব্যর্থতাই বলা চলে। আর এর পরে এই আইনটি থাকবে কিনা, আইন হিসেবে এটা নিবে কিনা, আর
তে অন্তর্ভুক্ত করা ছিল, যেটা সময় শেষ কিন্তু আমরা পারিনি। এরপর আরো আরো বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধীরে ধীরে 2030-এর মধ্যে সকল পর্যায়ে, প্রথমে উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে সকল পর্যায়ে এই 33% নারীর ইনক্লুশনটা আনতে হবে। এটা আসলে সত্যি কথা কি, এখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারের আমলে বাস করছি, যেখানে নারীর নিরাপত্তা নেই, নারীর জানমালের নিশ্চয়তা নেই, রাষ্ট্র কাঠামো টোটালি ভেঙে পড়েছে। সেইখানে যেখানে 1/3 মেজরিটি নিয়ে একটি দল দীর্ঘদিন তার ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং নারীর প্রতি সহিংসতায় লিপ্ত রয়েছে, এই দলটি ইচ্ছে করলেই কিন্তু তারা মুখে বলে যে তারা নারী বান্ধব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ পর্যন্ত স্বাধীন হয়েছে এই দেশ, 53 বছরে আমরা পা দিয়েছি, এই পর্যন্ত তাদের ইতিহাসে নারীর জন্য তেমন কিছু করবার নেই। আমরা যদি শান্তিতে থাকতে চাই, যে প্রধানমন্ত্রী নারী, তার বিরোধী দলের প্রধান নারী, সাবেক বিরোধী দলের প্রধান, তিনি দেশ পরিচালনা করেছেন, বর্তমান মাঠের প্রধান নেত্রী নারী, এই সমস্ত দিক বিবেচনায় স্পিকার থেকে কয়েকজন মন্ত্রী, বিচারপতি, সবকিছু দিয়ে যদি আমরা একটা মানে মেকআপ উন্নয়নে আনতে চাই নারীর জন্য, তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশ বিশ্বে 5ম। কারণ এই 53 বছরে 30 বছরই বাংলাদেশকে শাসন করেছে কিন্তু নারী। তো সেই হিসেবে আপনি শান্তির ঢেকুর তুলতে পারবেন, কিন্তু যখন আমি আমার মা, বোন, ভাই, মানে ভাবি এই সমাজের দিকে তাকাবো, আমি তখন নারী হিসেবে নিজেকে কল্পনা করতে চাই না। আমি তো একজন মানুষ, যেটা আমরা সবাই বলি, কিন্তু সেই অধিকার সংবিধান আমাকে দিলেও রাষ্ট্র তা বহাল রাখছে না। এই আইনটি করতে তো আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, 1/3 মেজরিটি তাদের আছে, তারা কিন্তু ইচ্ছে করলে যখন তখন পাস করতে পারে, কিন্তু তারা তা করছে না। সুতরাং কিন্তু আমরা কিন্তু চিঠি আকারে উপজেলায় পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছি। তা বাংলাদেশের যে মানে নারীর উন্নয়নের যে অবদান, তার সকল প্রাপ্তি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আপনি জেনে খুশি হবেন যে তারপর তেমন কোনো পরিবর্তন এই সরকার বা আর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা আমি কিন্তু একটু কথা সেইভাবে বলতে চাই আপা, করেনি। যে অন্য সংগঠনগুলো তারা সবসময় দাবি করে যে মানে অন্য কেউ এই নারী উন্নয়নের ব্যাপারে হয়তো বেশি ভূমিকা পালন করছে, মানে এই বিষয়ে যদি একটু বলতেন। অন্য কেউ মানে কি দাবি করে? তারা যেটা দাবি করে মানে সেটা তারা তো দাবি করে যে এই যে বাস্তবে নেই। মেকআপ, নারীর আমি তো বলেছি। রাজনীতিতে নিয়ে আসা, নারীর উন্নয়নের ব্যাপারে আমি আমি আরিফা রুমা, আপনাকে আমি হয়তো অন্য কোন নেতার অবদানটা বেশি, মানে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আপা। নো, কারণ এই ব্যাপারে জানতে চাইলে তাহলে আমাকে শুরু স্বাধীনতা পরবর্তী সময় আসতে হবে। প্রথমত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে মাত্র 15 জন ছিল সংসদে, সেখানে বাংলাদেশ কোটা ভিত্তিক ভাবে 2 জন বা 3 জন পেত। সেইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এইটাকে সেই 12 থেকে মনে করেন যে 15তে উত্তীর্ণ করে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এসে এটা ধারাবাহিক ভাবে সেই বাড়তে থাকে। 1991 সালের আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ সময়ে কিন্তু এটাকে 30 করা হয়। অনেকে মনে করে যে এটা মনে হয় এরশাদ সরকারের সময় করা হয়েছে, কিন্তু না, এটা কিন্তু আমাদের সময় করা হয়। তারপরে নারীর যত উন্নয়ন আছে, সর্বোপরি এই যে সংসদে 45 থেকে 50 জন উত্তীর্ণ করে ওরা মাত্র 5 জন বাড়িয়ে মানে সন্তুষ্টির ঢেকুর তুলতে চায়। কিন্তু কি কি আশ্চর্য যে এটা একটা অদ্ভুত ভাবে যে আগে ছিল এরকম যে উইনার্স টেক্স অল, মানে তারা সকল যারা জিততো, যারা সরকার গঠন করতো, সবগুলো সংরক্ষিত আসনে তারাই নিয়ে যেত। কিন্তু বিএনপি প্রথম এইটা চিন্তা করেছে যে প্রফেশন অনুযায়ী যে যে দল আসছে সংসদে 300 আসনে সেইভাবে ভাগ করে প্রত্যেক দলের প্রতিনিধিত্ব নারী তারা মানে আমরা রেখেছিলাম সংসদে। আর এ পর্যন্ত যত উন্নয়ন, আপনি সেই 1976 সালে আনসার ভিডিপি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখানেও সমতার ভিত্তিতে 32 জন নারী 32 জন পুরুষকে উনি জেন্ডার ভিত্তিক দিয়ে আনসার ব্যাটালিয়ন তৈরি করেছিলেন। এই যে মানসিকতা যে নারীকে মানে কি বলে ঘরের মধ্যে আটকে রেখে কখনোই দেশের উন্নয়ন সম্ভব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম ভাষণটাই ছিল মানব মুক্তির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নারী মুক্তি। এত সুন্দর স্লোগান, এত সুন্দর কথা কেউ কখনো এইভাবে চিন্তাই করেনি। তিনি নারীর ক্ষমতায়নের নামে বলেছেন যে আজ, তার বক্তৃতায় ছিল যে আজ সুফল ভোগ করছে গুটি কয় নারী। আমরা এত পরে এসেও দেখি সেই একই অবস্থা তারা করে রেখেছে। তারপরে বলছে যে তথাকথিত নারী, অথচ আপামর নারী সমাজ ভীষণ অবক্ষয়ের মুখে পড়েছে। তো এই যে যে কথাগুলো উনি চিন্তা করতেন, 100 বছর এগিয়ে চিন্তা করতেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা হাত কে অচল রেখে
তো তাকে সুস্থ মানুষ বলা চলে না, অর্ধেকের বেশি গার্মেন্টসে নারীদের জয় জয়কার আজকে। হ্যাঁ, এটাও শহীদ হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখানেও অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান আমরা জানি। সর্বক্ষেত্রে তিনি মহিলা জাতীয় সংস্থা তৈরি করেছিলেন, সেইখানে প্রত্যেকটা জেলাতে এর এখনো কিন্তু অফিস আছে মহিলা সংস্থার। এই যে মহিলা সংস্থা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 1978 সালে একেবারে সম্পূর্ণ মানে কি বলে স্বতন্ত্র একটা মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করে ফেললেন। এই যে মানসিকতা, আর্থ সামাজিক বলেন, সকল রাজনৈতিক বলেন, সকল দিক দিয়ে যে নারীদের যে সংগঠিত উৎসাহিত করবার জন্য, তিনি মনে আছে কিনা আরিফা, আপনি তখন বোধহয় অনেক ছোট বা পড়েছেন, ডাক্তার আমিনা রহমানকে কিন্তু দিয়ে একটি নারী সেল গঠন করেছিলেন। এই দূরদর্শিতা কার থাকে? কেবল উনার আছে। বললাম না যে 30 থেকে 3 নাম্বার অডিয়েন্স উনি জারি করে 15 থেকে নারী আসনকে 1979 সালে উনি 30 জনে করেছিলেন। 1980 সালে নারী জাতিকে পারিবারিক নির্যাতনের হাত থেকে রক্ষা করেছিলেন, যৌতুক বিরোধী আইন করেছিলেন। আপনার মনে থাকবে যে শ্রীলঙ্কাতে প্রথম যে রাষ্ট্রদূত, নারী রাষ্ট্রদূত কি জানি নাম, তাহমিনা খান ডলি, ওনাকে উনি রাষ্ট্রদূত সম্মান দিয়েছিলেন। এই যে জিনিসগুলা, এগুলো মানে কল্পনাই করা যায় না। আর বেগম জিয়ার আমলে তো মানে আনপ্যারালাল যদি কোনো নেত্রী থাকে, যিনি কোনো আসনে হারেন না, তিনি নারীর ভোটে এগিয়ে গিয়েছেন, কারণ তিনি নারী বান্ধব সমাজ গড়েছেন। তিনি প্রথম প্রমাণ করলেন, বিশ্বের প্রথম মানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি বিশ্বের মুসলিম প্রধানমন্ত্রী বলা হয় তাকে। এই যে তার মানে ইয়েগুলা, এশিয়ার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী তিনি 1991 সালে থেকে 2000 সাল পর্যন্ত তিনি নারী দশক ঘোষণা করেছিলেন, বালিকা দশক যেটা। এই যে করে তার উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করেছিলেন, উপবৃত্তি চালু করেছিলেন, রোকেয়া দিবস করেছিলেন। নারীর জন্য আন্তর্জাতিক স্বীকৃতির অবদান তিনি প্রথম করেন। তিনি নারীর স্বীকৃতি দিতে বেগম রোকেয়া পদকের প্রচলন। আজকে দেখেন নারী দিবস এসে তারা অনেক কিছু বলে। তাই না, আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে নিরপেক্ষভাবে সমাজের যারা যোগ্য এই পুরস্কারগুলো পাওয়ার, শুধু তাদেরকে ডেকে নিয়েই কিন্তু এই পুরস্কারগুলো দিতেন। কিন্তু এখন কিন্তু তা করেন না, এখন দলীয় একদম একেবারে দলকানা। তারপরে ধরেন যে এই 2006 সালে বিভাগীয় শহরগুলাতে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলেন বেগম জিয়া। চট্টগ্রামে বিশ্বমানের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, এটাও বেগম জিয়ার অবদান। শিক্ষক নিয়োগে 60% যে নারী কোটা, সবগুলি খালেদা জিয়ার আমলে। আপনি কি বলবেন? যে আমি তো বললাম যে এই যে জিনিসগুলা নারীকে নিয়ে ভাবতে হবে, নারীর এত কিছু এই 53 বছর পরে আমরা এখন অনেক কিছু চিন্তা করি। তারা বারবার তথ্য দেয় যে স্বাধীনতা যুদ্ধে নারী সম্ভ্রম হারিয়েছে, কখনো বলে 4 লাখ, কখনো বলে 1,25,000। আমরা কিন্তু অঙ্গীকার করেছি যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, আমরা সঠিক নারীর মূল্যায়ন করবো এবং সঠিক তালিকারও প্রণয়ন করব। 22 বছর পর চিন্তা করেন, স্বাধীনতার 22 বছর পর প্রথম তারামন বিবিকে স্বাধীনতা পদক আমরাই দিই। এই মানে স্বাধীনতা বীর প্রতীক যে পদকটা, এটা আমরাই দিই তারামন বিবিকে, খুঁজে এনে। তার খোঁজই ছিল না, সেটাও আমরা করছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলেন, এই মানে প্রথম সমস্ত কিছু আসলে আমাদের হাতে। ধন্যবাদ আলিয়াপা, আমরা আপনার কাছে আবারও আসবো। আপনি অবশ্যই থাকবেন আমাদের সাথে। আমি এখন রাশেদা বেগম হীরা আপা আছেন, আমি হীরা আপার কাছে একটু যেতে চাই। হীরা আপা হচ্ছে সাবেক সংসদ সদস্য, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি। রাশেদা বেগম হীরা, সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? আপা ভালো আছেন? আপা আপনার কাছে একটু জানতে চাই আর কি, যে রাজনৈতিক দলগুলোতে পুরুষদেরকে যেভাবে মানে মূল্যায়ন করা হয়, যেমন আপনি সরাসরি নির্বাচনের ক্ষেত্রেও যদি বলেন যে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, সেই হিসাবে কিন্তু নারী নেত্রীদেরকে কিন্তু সরাসরি নির্বাচনের অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হয় না। আবার এই যে বৈষম্য, আবার বিভিন্ন অঙ্গ সংগঠনের যদি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যদি দেখেন যে সেখানেও কিন্তু ছেলেদেরকে মূল্যায়ন করা হচ্ছে, মেয়েদেরকে ছোটখাটো পদ দিয়ে কোন রকম বুঝ দিয়ে রাখা হয়। এই যে বৈষম্য, আসলে এই বৈষম্যটা আসলে কিভাবে দূর করা সম্ভব? নারীরা ভবিষ্যতে রাজনীতিতে কিভাবে নেতৃত্ব, এই যে নিপুণ, যেমন একাই হয়তো ওর বিষয়টা একটু আলাদা,
কিন্তু আর কেউ পারছে না, হয়তোবা একটা সময় না পেরে অনেক সময় ঝরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে রাজনীতি থেকে। মানে এই যে বৈষম্যটা আসলে কিভাবে দূর করা সম্ভব আপা, একটু জানতে চাই। আসলে আমি রুমা এ বিষয়ে গবেষণা করি। আমি জানি আপা আপনি যে অনেক কিছু নিয়ে গবেষণা করেন। টপিকটাও অনেকটা এই রিলেটেড আর কি। আমার পিএইচডি থিসিস টপিক হলো ইম্পিডিমেন্ট এন্ড পার্সপেক্টিভ অফ উইমেনস ইকুয়াল পার্টিসিপেশন ইন দ্য পার্লামেন্ট। আসলে আমরা যখন বলি রাজনৈতিক ক্ষমতায়ন, বা আমরা যখন বলি মেয়েদেরকে রাজনীতিতে আসতে হবে, আসতে তো হবেই, কারণ রাজনীতিতে তো সিদ্ধান্ত প্রণয়নের সমস্ত জিনিসগুলো তৈরি হয়। এবং আমাদের দেশের মেয়েরা যে ডিপ্রাইভড হচ্ছে, কারণ তারা সিদ্ধান্ত প্রণয়নে নাই। যে পুরুষরা মেয়েদের সেই সমস্ত বিষয়গুলা, তাদের নিজস্ব চিন্তা ভাবনা বা তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে, ওই বোর্ডটা এত সুস্পষ্ট ভাবে ওদের কাছে থাকে না। বিশ্বে তুমি যদি দেখি, বিভিন্ন দেশ, যে দেশে পার্লামেন্টে নারীর সংখ্যা বেশি, সেই দেশের মেয়ে, সেখানে কিন্তু দুর্নীতিও কম। আমরা বিভিন্ন দেশ যদি দেখি, যেমন সুইডেনে আইন পরিষদে নারী প্রতিনিধিত্ব 47%, ফিনল্যান্ডে 41.5%, নেদারল্যান্ডে 41.3%, ডেনমার্কে 33.6%, আইসল্যান্ডে 33.3%। এই সমস্ত দেশের মানে গবেষণা করে দেখা গেছে যে দুর্নীতিও কম। আসলে বেসিক্যালি মেয়েরা দুর্নীতি কম করে। এইসব দেশের দুর্নীতি সূচকে দেখা গেছে এদের মেয়েরা কখনোই কোনো অন্যায় কিছু করতে, এটা চিন্তাই করতে পারে না। মেয়েরা এইখন কিন্তু করে মেয়েরা, কারণ তারা দেখছে আরে অন্যায় না করলে আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে হিসাবের ভিতরে আসে না ওরকম। আরেকটু আমি তোমাদেরকে বলতে চাই আসলে, যে আমরা যতক্ষণে না ইকুয়ালি মানে বা বেশি মাস এজ পসিবল, এত বেশি সংখ্যায়, যত বেশি সংখ্যায় হোক, আমরা না ঢুকতে পারি সংসদে, ততক্ষণ কিন্তু মেয়েদের জন্য আমরা আইন প্রণয়ন বলো বা বিভিন্ন আইন বিভাগ বলেন, এই শাসন বিভাগ, বিচার বিভাগ, কোথাও আমরা প্রভাব খাটাতে পারবো না, নারীদের জন্য কোনো আইন প্রণয়ন করতে পারবো না, বা আমরা আইন এক্সিকিউশনে যেতে পারবো না। আমাদের দেশে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে আইন আছে, কিন্তু এক্সিকিউশন কারা করে? পুরুষরা। তারা এটাকে ওই আন্তরিকতা। আপনি যেহেতু 2 বারের সংসদ সদস্য, আপনি সংসদে থাকাকালীন সময়ে এই যে নারীদের যে বিষয়গুলো আপনি কি তুলে ধরার চেষ্টা করেছেন, বা আপনি কি কখনো আপনার সেই ইচ্ছাগুলো, যেহেতু আপনি অনেক কিছু নিয়ে গবেষণা করেন আমরা সবাই জানি, তো আপনি এই যে নারীর উন্নয়ন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মুক্তি, আমি জানি যে এগুলো নিয়ে আপনি অনেক কাজ করেছেন, তো এগুলো নিয়ে কি আপনি কথা বলার চেষ্টা করেছেন, বা সংসদে কি এগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন? সেখানে করেছি, এখনো করি। আমি ডিএর সাথে যে সম্পৃক্ত, ওরা জানে আমাকে কথা বলতে, আমি নারীদের কথা খুব টাইট করে শক্ত করে বলি। এখন যেখানে যতটুকু সম্ভব এবং আমরা সেটা এক্সিকিউশন করতে চেষ্টা করি। দেখো, আমরা যদি একটু ইতিহাসটা দেখি, যে স্বাধীনতার পরে আমরা দেখেছি যে সংবিধানের প্রথম 72 সালে 10 বছরের জন্য 15টি আসন করেছিল। এখানে আমি বেশি স্ট্রেস দিতে চাই যে যতক্ষণ না আমরা ওইখানে ঢুকে পড়বো, যতক্ষণ না আমরা ওইখানে বেশিরভাগ মেয়েদেরকে জায়গা করে দিতে পারবো, ততক্ষণ কিন্তু বাকি সবগুলা অনেক কম শক্তিশালী জিনিস। ওখানে ঢুকতে হবে, প্রবেশগম্যতা বলে আর কি, সংসদে প্রবেশগম্যতা আমাদের বৃদ্ধি করতে হবে। তারপরে দেখো, দ্বিতীয় সামরিক অধ্যাদেশের মাধ্যমে একটু আগে বললো আর কি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই 15কে আরো 10কে 15তে পরিণত করলো আর কি, 10 বছরের জন্য করা হয়েছিল। 79 সালে দ্বিতীয় সংসদে আসনে 2টা মেয়ে প্রথম সরাসরি নির্বাচনে আসে। আর আসন চতুর্থ সংসদে কোনো আসন ছিল না, কারণ ওই মেয়াদ শেষ হয়ে গেছে, তারা রিনিউ করে নাই। এটা হলো 65-এর 2 একটা আছে, যে 65 ধারা 3। এখানে একটা ধারাবাহিক ভাবে খালি 90 সালের সংবিধানের 10ম সংশোধনের মাধ্যমে আবার 10 বছরের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 91 সালে 30 জন নারী সংরক্ষিত আসনে পরোক্ষভাবে আবার নির্বাচিত হয়েছিল। আসলে আমাদের এই 63(3) যেটা আর্টিকেল, সেখানে আমরা দেখবো যে এটা এই কারণে করা হয়েছিল যে আমরা যেন প্রস্তুতি নিতে পারি সরাসরি নির্বাচনে, মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে, আমরা যেন সংসদে গিয়ে আমরা হাফ অফ দি পপুলেশন এবং পুরো পপুলেশনের জন্য আমরা একদম সত্যিকারের নেতার মতো কথা বলতে পারি। কিন্তু এখন কি হয়েছে, এটাই একটা প্রথায় পরিণত হয়েছে যে 10 বছরের জন্য বাড়াচ্ছে, আবার 10 বছরের জন্য, আবার 10 বছরের জন্য, মাঝে মাঝে আবার বাড়াচ্ছে না। এখানে এরকম হয়ে গেছে। 2000 সালে যখন মেয়াদ উত্তীর্ণ হয়,
তখন আবার বিধি 3 অন্তর্ভুক্ত হলো এবং 8ম সংসদে এসে আর তখন দেখলো এটা মেয়াদ শেষ হয়ে গেল এবং আওয়ামী লীগ সেটা আর অন্তর্ভুক্ত করলো না। আবার বিএনপি যখন 8ম সংসদে আসলো 2004 সালে এই সংবিধানে আবার অন্তর্ভুক্ত করলো এবং বিএনপি এই যে 30 থেকে এটা 45-এ উত্তীর্ণ করলো। তখন আমরা কিন্তু সংসদে এবং আমরা দেখেছি অনেকবার আওয়ামী লীগকে সংসদে ডাকা হয়েছিল যে এই সুযোগে আমরা সরাসরি নির্বাচনের অঙ্গীকার করেছিল তারা, এই সুযোগে আমরা সেটা করে ফেলি আর কি। দুইটা দল যদি এক হয়ে যেত তাহলে কিন্তু সরাসরি নির্বাচনে আমরা চলে আসতে পারতাম, কিন্তু তারা অংশগ্রহণই করলো না এবং কোনো এই জন্য আর এটা বিএনপি নিজে নিজে শেষে 45 থেকে 30 থেকে 45 উন্নীত করলো। তখন বিএনপি কিন্তু একটা চমৎকার কাজ করেছে যেটা কখনোই আওয়ামী লীগের দ্বারা সম্ভব হতো না। সেটা হলো এটা হলো যে ছিল না আপনার সরাসরি যেটা না করে আনুপাতিক হারে যেই দল আগে ছিল উইনার টেকস অল, যে জিতবে সে সব মেয়ে ভোট নেবে, এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। বিএনপি সবসময় একটা গণতান্ত্রিক দল, তারা করেছে প্রপোর্শনেট, যে দল যত আসন পেয়েছে সে অনুযায়ী তারা তাদের রিপ্রেজেন্টেশন নারী রিপ্রেজেন্টেটিভ দিতে পারবে। তো এইভাবে এই বিরোধী দলের আসনগুলিতে নারী সংসদের আরেকটা এই যে তারা আমরা যখন 9ম সংসদের পর যখন আওয়ামী লীগে আবার আসলো সংসদে তখন ওরা করলো কি শুধুমাত্র ওই সরাসরি নির্বাচনে আর গেল না, তারা শুধু আবার সেই 45কে শুধু 50টা আসনে করলো। সেই সময় একটা খারাপ নজির করেছিল, এটা জনগণের জানা দরকার বা আমাদের মেয়েদেরও জানা দরকার যে এটা খুব খারাপ হয়েছিল যে তারা নারী প্রতিনিধিগুলিকে বিএনপির যেখানে বিএনপির সংসদ সদস্যদের এলাকাতে দিয়ে দিল। এটা একই দলের ভিতরে এক এলাকায় 2টা সংসদ সদস্য পড়ে সেখানে একটা হেফাজত তৈরি হলো। শুধু তাই না, নারীরা কিন্তু ওদের নারী হোক বা আমাদের নারী হোক ওরা কিন্তু পিছিয়ে গেল, ওরা কোনো নিজস্ব একটা এলাকা তৈরি করতে পারলো না, ওরা তারা পুরুষদের খালি সন্তুষ্টির জন্যই কাজ করতে পারলো। সুতরাং এইটা কিন্তু নারীদের উইমেন এমপাওয়ারমেন্টের জন্য কোনো কাজ করে নাই। নারীর ক্ষমতা আমরা দেখেছি যে যদি আমরা কাজ করি 2টা ভাবে, একটা হচ্ছে এখন সংরক্ষিত আসন, আরেকটা হচ্ছে যে আমরা ওই সরাসরি নির্বাচন। এখন আমরা এটা দেখেছি যে এই ক্ষমতা কাঠামোর জনগোষ্ঠীর অর্ধেক আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ছাড়া আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, কারণ হাফ অফ দি পপুলেশন তাদের অংশ নাই। দেখুন এখন আমাদের দেশে আমাদের সমাজে দেখো এই অনেককে বলে যে অমুক গোষ্ঠী, যেমন হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী বা বিভিন্ন জাতি গোষ্ঠীর এদেরকে যেন সংসদে আনা যায়, এই জন্য আন্দোলন হচ্ছে, অথচ হাফ অফ দি পপুলেশন ঠিকভাবে আসছে না। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা সেই সংগ্রামটা গড়ে তুলতে পারি নাই, আমরা সে একাত্ম হয়ে কথা বলতে পারি নাই। তা আমরা যেটা জানি যে এই যে এটা কি কারণে হচ্ছে, এটা আসলে নেতাদের এবং আমরা যারা আমাদের নেতা তাদেরও অনেকের আমি সমালোচনা করব যে জেন্ডার সেন্সিটিভিটি নাই, যে আমরা ওদের যে দূরদর্শিতার সাথে তাদের চিন্তা করতে হবে যে এই জনগোষ্ঠীর অর্ধেক হলো মহিলা, তাহলে অর্ধেককে আমরা যদি আনতে হয় তাহলে অর্ধেককে মানে যারা ভোটার তাদেরকে আমাদের দলে সম্পৃক্ত করতে হবে। এতক্ষণ তোমরা যে আলোচনাটা করলা যে 30% আরপি অনুযায়ী ঢুকানো, এটা তো মানে প্রথম বছরেই করে ফেলা উচিত ছিল রাজনীতির স্বার্থে, দলের মানে স্থায়িত্বের স্বার্থে। কিন্তু আমরা মনে করি মেয়েদের কি জন্য আসবে, এটা এত দরকার কি, আসলে অনেক বেশি দরকার। এটা অনুধাবনে এখনো আমরা ব্যর্থ হচ্ছি। এটা যত অনুধাবন করবে তত আমরা দ্রুত রাজনৈতিক ভাবে পুরো দলই ক্ষমতায় যাবে এবং আমাদের নারীদের অবস্থার পরিবর্তন হবে। আমরা অনেকটা তৈলাক্ত বাসের মতো একটু উঠি আবার অনেক দূর নিচে পড়ে যাই, আমরা একটু উঠে আবার নিচে পড়ে যাই। আমরা দেখো যেভাবে আমরা যেটা বলতে চাই যে আমরা নারীদেরকে বা আমাদের নারীদেরকে আমরা বুঝাতে পারি না, বা আমরা একটা প্রশিক্ষণ সেল করতে চাচ্ছি খুব শীঘ্রই যদি উদ্বোধন করি, আমরা সেখানে প্রচুর জেন্ডার ট্রেনিং দিব, কারণ নারীদেরও বুঝতে হবে যে ঠিক কোন জায়গায় তারা কাজ করবে, কেন তারা কাজ করবে। একটা প্রতিনিধি হতে হলে এই বিষয়টা যেটা বললেন এটা কিন্তু অনেক আগে থেকে আমরা জানি বা শুনে আসছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনিং এর বা সেই যে ওটা কিন্তু কোনো কার্যক্রম হয়নি, বাস্তবায়ন হয়নি কোনো দলে। আমরা ট্রাই করছিলাম। এখন লাস্টে যেটা একটা আমি আর্লিও জানি আমরা
16 তারিখে একটা ডেট দিয়েছে যে আমরা বলছি আমাদেরকে একটা শুরু করে দেন, বাকিটা আমরা দেখবো। একটা যদি দল থেকে তো একটা পারমিশন লাগবে, যদি শুরু করে দেয় তারপরে আমরা এগুলি আস্তে আস্তে বিভিন্ন বিষয়গুলো আমরা আমাদের মতো করে, ধরো ডিআইতে ট্রেনিং দেয়, সেটা তো আর আমাদের মতো করে দিবে না। আমাদের গঠনতন্ত্র, আমাদের যে 10 দফা, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের জিনিসগুলো তো আমরা সেখানে ওইভাবে দিতে পারছি না সবাইকে। তোমরা যারা প্রশিক্ষণ নিয়েছো, তারা মাস্টার ট্রেনার হয়েছো, যে কোনো বিষয়ে তোমরা ট্রেনিং দিতে পারো, কিন্তু বিষয়গুলি এখন আমাদের হতে হবে। মানে তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এখন কিন্তু বাস্তবায়নটা আমাদের দিয়ে সম্ভব। আমাদের নিতে হবে। আপনারা যারা সিনিয়র আছেন তারা যদি এটা উদ্যোগ নেন তাহলে কিন্তু এটা খুব মানে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা 2টা ডেট নিয়েছি, হয়তো এই 16 তারিখে না হলেও রোজার পরে কনফার্ম ইনশাআল্লাহ এটা শুরু হয়ে যাবে। আমি যেটা আলিও বলেছি কিছু, আমি যেটা বলি যে এই যে ক্ষমতায়নের বিষয়টা অন্যান্য দল, তুমি একটু বলছিলে যে অন্যান্য দল যেভাবে চিন্তা করে, তারা ঢোল বাজায় যে হ্যাঁ আমরা এইভাবে নারী ক্ষমতায়ন করছি, আমরা স্পিকার করেছি, আমরা সরকারি প্রধানমন্ত্রী করেছি, আমরা বিভিন্ন ভাবে, এটা কিন্তু নারীর ক্ষমতায়ন না। আমাদের মেজরিটি মেয়েরা যখন দুর্দশাগ্রস্ত হয়, অত্যাচারিত হয়, আমরা যখন দেখি যে ধর্ষণের মতো জিনিসগুলা অবলীলায় ঘটছে, এখানে সে মেয়েরা কোনো শেল্টার পাচ্ছে না। আমি তোমাকে শুধু একটা ইনফরমেশন দিই, আমরা একটা এই ইনফরমেশনটা তুমি আমি দেখে তুমি মানে আমাদের জনগণের জন্যই, আমাদের জন্য এটা খুব দরকার। জাতীয় সংসদে এই 10 ফেব্রুয়ারি 2013 নবম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই ইনফরমেশনটা দিয়েছে যে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর জানিয়েছে 2009 জানুয়ারি থেকে 2012 পর্যন্ত নারী নির্যাতন ঘটেছে 50,659, আর ধর্ষণ ঘটেছে 12,750টি, শিশু নির্যাতন এগুলি সব আওয়ামী লীগের প্রোডাক্ট। আগে এরকম শিশু নির্যাতন ছিল না। শিশু নির্যাতন হয়েছে 5,659টি, অপহরণ গুম এটাও আওয়ামী লীগের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা আগে ছিল না। সেই 3,159টি শুধুমাত্র যৌতুকের জন্য অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, ধর্ষণ, মৃত্যু, আহত বা হত্যা ঘটেছে 19,422। অনেক অনেক ধন্যবাদ আপা, আমাদের টাইম সময় খুব কম, আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন, আপনার কাছে আবারও আমি আসবো। এখন আমি আমরা যদি নির্যাতিত হই পারিবারিক সহিংসতায় এবং রাষ্ট্রীয় সহিংসতায়, তখন আমরা রাজনীতিতে আসবো, ক্ষমতায়ন হব, এটা তো অনেক দূরে চলে গেছে এই আওয়ামী লীগ আসার জন্য। যেভাবে আমি বললাম তৈলাক্তবাসের মতো আমাদের দল অনেক নার্সিং করে ইন্টারনালি এটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসছিল, আবার এখন ধর্ষণ, হত্যা, গুম, শিশু নির্যাতন, অপহরণ করে যেটার কোনো সুষ্ঠু বিচারগুলি হচ্ছে না, কোনো মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে কারণে পুরা নারী সমাজ সারা বাংলাদেশেরই পিছিয়ে গেল। আবার কেউ এখন রাজনীতি করার সাহস পায় না এসব কারণে। ইনশাআল্লাহ এটা আবারও ফিরে আসবে, গণতন্ত্র হবে। আপা আপনি আমাদের সাথে থাকবেন, আবার আপনার কাছে আমরা আসবো। এখন আমি মমতাজ বিলকিস আপা, আপনি কি আছেন আমাদের সাথে? আপা আপনার কাছে আমরা আবার ফিরে আসছি, এবং আমাদের আপনার কিছু আরো কিছু জানবার ইচ্ছা যে মমতাজ আপা আপনি কি আছেন? আছি মূল্যবান বক্তব্যগুলো আপনি এতক্ষণ আমাদের সাথে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপা, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আমি দুঃখিত। আপনার কাছে যেতে চাই, আপনি একজন যেহেতু নারী সাংবাদিক, কিছুদিন আগে বলতে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে ওই যে রোজিনা নামে একজন সাংবাদিক, সে সম্ভবত সরকার দলীয় বা তাদের পক্ষের একটা সাংবাদিক, রোজিনাকে দেখেছিলাম যে মানে হয়রানির শিকার হতে, অ্যাবিউজ হতে দেখেছিলাম একজন নারী কর্মী সাংবাদিক হয়ে। সেখানে আপনি একজন নারী সাংবাদিক, এই ধরনের রোজিনার মতো কিন্তু বহু সাংবাদিক প্রতিনিয়ত অ্যাবিউজ হচ্ছে, যেটা কখনো প্রকাশ পাচ্ছে কখনো প্রকাশ পাচ্ছে না। এই যে নারী সাংবাদিক, আপনি একটা চ্যালেঞ্জিং পেশায়, সাংবাদিকতার মতো একজন চ্যালেঞ্জিং পেশায় আপনি নিয়োজিত আছেন। এই পেশাতে কাজ করতে গিয়ে নারী সংবাদ কর্মী হিসেবে আপনি কতটুকু নিরাপদ নিজেকে মনে করেন? আচ্ছা, রাষ্ট্রের কাছে, সমাজের কাছে আপনি কতটুকু নিরাপদ আমাদের একটু জানার ইচ্ছা। সুন্দর প্রশ্ন। শুধু নারী সাংবাদিক না, প্রতিটা মেয়ে অনিরাপদ, প্রতিটা মেয়ে ঘরে বাইরে রাস্তায় যেখানে যাক সেখানে অনিরাপত্তা তাদের। এটা ভীষণ ভাবে আমাদের ভাবা উচিত যে আমরা এই প্রজন্মের জন্য কি ফিল্ড তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা কোথায় যাবে, তাদের কোনো নিরাপত্তা কেউ দিতে পারছে না।
না রাষ্ট্র, না প্রশাসক, কেউ দিতে পারছে না। তো এটা হ্যাঁ, রোজিনা খুব সাহসী ভূমিকাই পালন করেছে এবং ওর এখনো সে কেস টানছে, তাকে কোর্টের বারান্দায় ঘন ঘনই যেতে হচ্ছে। তো এগুলো মানে এই যে নারী কর্মী একজন সত্য প্রকাশ করতে গিয়ে যে অ্যাবিউজ হলেন, মানে তার মানে কি তাকে দেখে অন্য কেউ নারী আসবে না সত্যি কথা বলতে? এটাও তো আমাদের রাষ্ট্রের জন্য অনেক হুমকি স্বরূপ। আসলে এই বিষয়গুলো জানতে চাই আপা আপনার কাছে। হ্যাঁ, যাতে আর কেউ এরকম সাহস দেখাতে গিয়ে না আসে, এটাই বলে দিল প্রকারান্তরে, এটাই মেসেজটা দেওয়া হলো। তো এমনি তো পুরুষরাই এগোতে পারছে না, তো নারীদের কথা অনেক পরে। আর আজকের যে বিষয়টা একটু বলি, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন। রাজনীতি তো একটু পরে আসে। হ্যাঁ, দেখেন পরিবারেই নারীদের ক্ষমতায়ন কতটুকু, কয়টা ভাগ্যবতী নারী আছে যারা পরিবারে তাদের সিদ্ধান্ত দেবার অধিকার রাখে। এই সেই জন্য আমার মনে হয় যে পরিবার থেকেই এটা তৈরি করা উচিত। এখন থেকে আমার ছেলে মেয়েকে যদি আমরা বুঝাই যে দেখো, ছেলে মেয়ে ভাই বোন এগুলো না, মানুষ, মেয়েটাও মানুষ ছেলেটাও মানুষ, এইভাবে যদি আমরা এদেরকে বড় করি এবং এদের অধিকারগুলো সম্পর্কে আমরা সচেতন করে তুলি এদেরকে, তাহলে একটা আশার আলো। কারণ আজ 150 বছর ধরে আমরা অধিকার নিয়েই যুদ্ধ করে যাচ্ছি, তাহলে আমরা কখন এগোবো, কতটা এগোতে পারবো? আর এই নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতার ক্ষেত্রে আমি বলবো যে এই একটি মেয়ের কেবল মাই নয়, বাবারও সে মেয়ে, মার সন্তানই না বাবারও সন্তান। সেই জন্য প্রত্যেকটা বাবারও উচিত এগিয়ে আসা, তাদের নিরাপত্তার জন্য জোরদার ভূমিকা পালন করা, প্রতিবাদী হয়ে ওঠা। এটা মাদের সাথে সাথে বাবাদেরকেও এগিয়ে আসতে বলবো। আর সাংবাদিকতা সত্যি খুব চ্যালেঞ্জিং পেশা। এখানে হ্যাঁ, অনেক পুরুষরা আসছে, আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে বা তারাও প্রতিবাদী হচ্ছে, কিন্তু অনেক হাউস থেকেই শুরু হচ্ছে অ্যাবিউজ করা, যার জন্য নারী সাংবাদিকরা এখনো রাস্তায় নামতে হচ্ছে। এগুলো খুব দুঃখজনক। এগুলো কিভাবে সরবে এটা রুনির কথা না বললেই না। রুনি একজন নারী সংবাদকর্মী ছিলেন। আজ পর্যন্ত কিন্তু প্রায় 14-15 বছর হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাগররুনির কোনো বিচার হয়নি। 85 বার পিছিয়েছে। কিন্তু বারবার বলেছে তাদের তদন্ত করে রিপোর্ট দিবে, জনগণ দেখবে যাবে। আমরা কিন্তু এখনো কিন্তু সেই সাগররুনির হত্যার বিচার জনগণ চাচ্ছে এবং আমরা কিন্তু তাকিয়ে আছি যে কি বিচার হবে সেটা দেখার জন্য। রাষ্ট্রের 18 কোটি মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই বিচারটা দেখবার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা কোনো সমাধান কিন্তু সরকার দিতে পারেনি। আপা মমতা আছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি এর মতো দুঃখজনক ঘটনা হতে পারে না। প্রথম দিকে খুব সোচ্চার ছিল সাংবাদিকরা, তারপরেই তাদেরকে নানা পদে নানা কিছু উপঢৌকন দিয়ে ভেঙে ফেলা হলো এই প্রতিবাদের ইয়েটাকে। তারা এখন পিছিয়ে গেছে, এখন এককভাবে সাংবাদিকরা বছরে একবারই দাঁড়াচ্ছে এবং বলছে তাদের কথা। এর জন্য দরকার রাজনৈতিকভাবে বেশি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব দরকার, এগুলোর সঠিক ব্যবস্থা নেবার জন্য। এবং ধন্যবাদ মমতাজ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি আবার আমাদের অতিথি আরেকজন আছেন, বাকি অতিথিদের কাছে আমরা একটু একটু করে শুনবো, সময় খুব কম, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আর 15 মিনিট বাকি আছে প্রোগ্রামটা করতে। এখন আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক। নিপুণ রায় চৌধুরী, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ আছি, শুনতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আপনাকে। আমাদের শেষ একটি প্রশ্ন আপনার কাছে, যে প্রায় 14 বছর আওয়ামী লীগ এই সরকার মানে জোর করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আছে, সেখানে 14 বছরে হাজার হাজার নারী নেত্রীকে কিন্তু জেলে যেতে হয়েছে, এবং আপনিও কিন্তু বহুবার জেলে গিয়েছেন, বারবার জেলে গিয়েছেন, এবং জেলে যাওয়ার পরও কিন্তু সেখানেও আপনার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, আমরা যেটা জানি। এই যে সেই অবস্থায় এই যে বর্তমানে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাজানো মামলা দিয়ে যে ওনাকে আজকে প্রায় 6 বছর হতে চলেছে ওনাকে কারাগারে রাখা হয়েছে, এই যে একজন সাবেক প্রধানমন্ত্রী এই সরকারের কাছে নিরাপদ না রাজনীতিতে, তাহলে বাকি নারী নেত্রীরা এই রাষ্ট্রের কাছে, এই অবৈধ সরকারের কাছে কতটুকু নিরাপত্তার সাথে রাজনীতি করতে পারছে? বা আপনি যে একজন নারী নেত্রী, আজকে ঢাকা জেলার বিএনপির যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেখানে এই রাষ্ট্র বা এই অবৈধ সরকার আপনাকে কি ধরনের বাধার অতিক্রম করতে হয়েছে, এবং আজকের এই নিপুণরায় এই যে জেলার যে দায়িত্ব, আসলে কিভাবে আপনি এই পদগুলো অতিক্রম করে বর্তমান পদ এখানে আসছেন, আমরা একটু জাস্ট জানতে চাচ্ছি কি ধরনের ত্যাগ স্বীকার করে আপনাকে এখানে আসতে হয়েছে। ধন্যবাদ আরিফা সুলতানা রুমা। আমি প্রথমত আমি বলবো যে আমাদের যে ত্যাগ, কিংবা আমরা যে ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যায়ে এসেছি, এটা খুবই নগ্ন। এক মিনিট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের ত্যাগকে আমি খুবই নগ্ন ত্যাগ বলে মনে করি, কারণ আমাদের থেকে সীমাহীন ত্যাগ স্বীকার করছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার ধরে রাখার জন্য যিনি ত্যাগ স্বীকার করছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী, জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন নারী হয়ে, নারী প্রধানমন্ত্রী হয়ে আজকে তিনি ওনার যে বয়স, সেই বয়সের সবকিছু বিবেচনায় তিনি কিন্তু আজকে কারামুক্ত থাকার কথা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু সেটা এখন হচ্ছে না, শুধুমাত্র একটি অগণতান্ত্রিক অবৈধ সরকার রাষ্ট্র পরিচালনা করার কারণে। হ্যাঁ, তো আজকে 14-15 বছর যাবত আমাদের অসংখ্য নারী নেত্রীরা কারা নির্যাতন ভোগ করেছেন, শারীরিক নির্যাতন ভোগ করেছেন, নানান ধরনের মানসিক নির্যাতন ভোগ করেছেন, অনেকের বাড়ি ঘরে হামলা হয়েছে। আবার অনেক নারী নেত্রী শুধুমাত্র বিএনপি করে বলে তার পরিবারের সন্তানটিকেও কিন্তু থাবা দেওয়া হয়েছে, কালো থাবা দেওয়া হয়েছে। যেমন 2008 সালে 2018 সালে 21শে ফেব্রুয়ারি একটি কালো পতাকা দিবস আমাদের পালিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে। তখন আজকে আরলি আপারা আছেন, হীরা আপারা আছেন, ওনারা সহ প্রায় 35-40 জনের মতো নারী নেত্রীদের এক সময় গ্রেফতার করা হয়। এটা পৃথিবীর 60 জন। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত নারী নেত্রীদেরকে একত্রে গ্রেফতার করা হয়। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। তো সেখানে আমরা যেহেতু বিএনপি রাজনীতি করছি, যেহেতু জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের শক্তি হয়ে আমরা কাজ করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাজ করি, কারণ আমাদের হাত দিয়ে তো স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে তো স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, তাই না? একইভাবে বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত। ওই প্রজেক্ট সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার একটি প্রজেক্ট সরকার, সেই প্রজেক্ট সরকারও ব্যর্থ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে, তাই না? তো আমরা আরো নির্যাতন ভোগ করব, আরো কারান্তরীণ হব, এটা আমরা মাথায় নিয়ে কিন্তু আরিফা সুলতানা রুমা আমরা সবাই কিন্তু রাজনীতি করি। এখন কারাগারকে আমরা ভয় পাই না, কারণ বৃহৎ কারাগার সৃষ্টি করেছে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৃহৎ কারাগার, এই আয়না ঘর, এই মাফিয়া সরকার, এই দানবী সরকারকে চূর্ণ বিচূর্ণ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো যেদিন, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারবো যেদিন, সেদিনই বাংলাদেশের
আপামর জনগণের সকল অধিকার রক্ষিত হবে, সুরক্ষিত হবে, নারীরা নিরাপদে থাকতে পারবে। আজকে কিছুক্ষণ আগে আমাদের মমতাজ আপা বললেন, আবার কি তার আগে হীরা আপা বলেছেন, আরলি আপা বলেছেন যে দানব সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এরা যেভাবে নারী নির্যাতন থেকে শুরু করে পুরুষ নির্যাতন, মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করছে, কেউ মানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তার কিন্তু মানে 12টা বাজিয়ে দিচ্ছে। সাবেক বিচারপতি যেখানে নিরাপদ নয়, সাবেক প্রধানমন্ত্রী নিরাপদ নয়, সেখানে আমি আপনি কিভাবে নিরাপদ হবো? আর এই যে আপনি বারবার করে বলছেন না যে 23% ইনক্লুড করার জন্য, হ্যাঁ, তো আমরা 33%, এই 33% সাংগঠনিক ভাবে যদি আমাদেরকে রাজনৈতিক ভাবে যদি ইনক্লুড করতে হয়, তার জন্য তো আমাদের সাংবিধানিক যে অধিকার, একটি রাজনৈতিক দলে সাংগঠনিক মিটিং করা, মিছিল করা, সংগঠনকে গোছানোর জন্য একত্রে বসা, আমরা তো একত্রে 5 জন বসলে সেখান থেকে গ্রেফতার হচ্ছি। তো আমরা কি করে এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আমরা পরিচালনা করব? আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে দেখেন উনি কি কারণে তাকে দেশান্তরিত রাখা হয়েছে, শুধুমাত্র তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কঠোর নেতৃত্বের কারণে। তো সেখানে একজন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে, আর এক নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনিও প্রতিহিংসার শিকার হয়ে আজকে দেশান্তরীণ আছেন। সেই প্রতিকূল পরিবেশে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা কাজ করছি, আমাদের নেতা সার্বক্ষণিক আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যে সরকারের যে এই অবৈধ দানব সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার যে সংগ্রামে আমরা আছি, এই সংগ্রাম এখন আমাদের একমাত্র মুখ্য বিষয়। এর থেকে আর কোনো বড় ইস্যু আমার কাছে নাই আমি মনে করি। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেদিন আমরা এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করতে পারবো, জনগণ যেদিন ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করতে পারবে, জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে এবং সকল ধরনের সমস্যার সমাধান হবে। এবং নারীর অধিকার প্রতিষ্ঠা বলেন, নারীর ক্ষমতায়ন বলেন, নারীর সাংবিধানিক অধিকার রক্ষা বলেন, এটা তো বিএনপির হাত দিয়েই তো সৃষ্টি হয়েছে। আগামী দিনে এর পরিপূর্ণতা জনগণ দেখতে পারবে যদি জনগণের রায়ে আমরা ক্ষমতায় আসি। তো আমি নতুন প্রজন্মের ইয়াং জেনারেশনে যারা মেয়েরা আছে, আমাদের বোনরা আছে, কিংবা আমাদের আগামী প্রজন্মের যারা আছে, আমি একটু বলে শেষ করে চলে যাব। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভয় পেয়ে কখনো পিছু থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে তুমি যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না থাকতে পারো, তোমাকে প্রথম তোমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ তুলতে হবে। তোমার আওয়াজের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বাকি 10 জন তোমার সাথে হাত মিলাবে, তোমার পাশে এসে দাঁড়াবে। আর আমি যদি কোনো অপরাধে মানে কোনো সহিংসতার শিকার হয়ে আমি যদি ভয় পেয়ে ঘরে ঢুকে যাই, আমার পাশে কেউ দাঁড়াবে না। তো আমি সকল নারীদেরকে বলবো, আপনারা আসুন, সোচ্চার হন, প্রতিবাদী হন, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা আওয়াজ তুলুন। আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী সকল সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আমরা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই ব্রত নিয়ে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে, অত্যাচার, জুলুম, নির্যাতনকারী দানব সরকারের বিরুদ্ধে যদি আমরা সকলে এক সুরে রাজপথের ফয়সালার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ফয়সালা করতে পারি, বাংলাদেশে সকল নারী সমাজ বলেন কেন, বাংলাদেশ নিরাপদ হবে। সবাইকে ধন্যবাদ। আমি এখন একটু বিদায় নিতে হচ্ছে আমাকে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন আমি চলে যাচ্ছি নেওয়াজ হালিমা আরলি আপার কাছে। আরলি আপা আছেন আপনি?
আছি আছি, আমাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ আপা, দেখা যাচ্ছে আপনাকে। এতক্ষণ সাথে ছিলেন আপা, অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাছে জাস্ট কয়েক মিনিটে জানতে চাই ছোট করে, যে রাজনীতি নারীদেরকে শুধু শো অফ করা হয়, মানে সামনে হয়তো রাখা হয়, মিছিলের সামনে সারিতে রাখা হয়, যেমন নারীদের সাথে সংখ্যালঘুর মতো আচরণ করা হয়। সেখানে অনেকাংশে দেখি আমরা মেধাবী নেত্রীদেরকে মূল্যায়ন না করে, নেতৃত্ব না দিয়ে অনেকাংশে অযোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। সেখানে যখন আন্তর্জাতিক রাজনীতির পর্যায়ে যখন সেই নারীদেরকে আনা হয়, তখন কিন্তু তারা সেখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটিস ভালো কিছু দেখাতে পারে না, অযোগ্য হিসেবে বিবেচিত হয়। সেখানে কিন্তু দল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে আসলে কিভাবে মানে বের হয়ে আসা সম্ভব, মানে সঠিক নারী নেত্রীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য আসলে কি কি করলে আসলে এখান থেকে পরিত্রাণ সম্ভব? আসলে দল তো এখানে মূল্যায়িত হবেই, এটা যদি করা হয়। আসলে আপনার দৃষ্টিতে এটা কি মনে হয় আপা, একটু সংক্ষেপে যদি বলতেন। আসলে এটা আমাদের যদিও দলীয় মানে একটি প্ল্যাটফর্ম কথা বলবার, কিন্তু তথাপিও যেহেতু নারী দিবস, আমি আসলে বিশ্ব মানে নারী নিয়েই চিন্তা করছি। সেখানে নারীকে যে বুদ্ধিমত্তা, মানে বুদ্ধিমতী নারীকে বা যোগ্য নারীকে পিছিয়ে রাখা হয়, এটা তো সত্যি। কারণ এই এই মানে এই পুরুষ শাসনে নারীকে চ্যালেঞ্জে যেতে হয়, চ্যালেঞ্জিং কাজে নারীরা ভালো করে। আপনি বলেছেন যে বিশ্বের সব জায়গায় নারীরা ভালো করছে না, না তা না, করছে। আমার দেশের নারীরা ওখানে গিয়ে ভালো করছে। আপনার মনে থাকবার কথা যে যখন আমরা ছোট ছিলাম তখন আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। তার ফলশ্রুতিতে আমাদের যে নারীরা কিন্তু মানে পুরস্কার দেওয়া হতো, হ্যাঁ, পুরস্কৃত করা হতো। তারা কিন্তু যে বিশ্বে মানে তারা ট্রফি নিয়ে আসছে, তাই না? তো এই যে ব্যাপারগুলো সেই এখনো প্রোগ্রামটাতে ছিলেন, এখনো নিয়ে আসছে। আচ্ছা, আমি আর একটু বলে নিই যে চ্যালেঞ্জিং কাজে নারীরা অনেক ভালো করছে। আপনি বৈমানিক দেখেন, এই যে সাংবাদিক আপা আছেন, এরা এরা ভালো করছে। নার্স, শিক্ষিকা, আইনজীবী, বৈমানিক, কোথায় নেই নারী? পাহাড় থেকে একবার সমুদ্র তলে পর্যন্ত নারীরা কাজ করছে। সুতরাং নারী কিন্তু অবলা, নারী দুর্বল, নারী অধস্থ, নারী নুজ্জ, সেই দিনগুলা ভাবার অবকাশ নেই। এই নারীকে বহুত আগে এই নারীকে সত্যি বুদ্ধিমত্তা অর্জনে ইন্টারনেট একটু প্রবলেম পাচ্ছি, কথাটাও ক্লিয়ার আসছে না। তো আরেকটু এক কথা যদি একটু বলতেন, এক কথায় আপনার কাছে আরেকটু প্রশ্ন আমার। নারী নেতৃত্ব বৃদ্ধি পেলে নারীর যে ক্ষমতায়ন বাড়বে, এই নারী ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আর কি করলে এই মানে যে নারীর যে ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, এটা আসলে আর কি উদ্যোগ নিলে এই নারী ক্ষমতায়নটা বৃদ্ধি করা যায়? জাস্ট এক কথা যদি একটু উত্তরটা বলেন। রুমা, পৃথিবীতে কোনো বিপ্লবী সফল হয়নি যেখানে নারীর অংশগ্রহণ নাই, শ্রমিকের অংশগ্রহণ নাই, নারীকে আর নারী ভাবার দিন নাই। সুতরাং সকল দলের সকল নারীকে ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে, যে আমরা মানুষ আমাদের অধিকার গড়বার জন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিব এবং ঐক্য গড়ে তুলবো। এছাড়া নারীর ক্ষমতায়নে মানে নারীরা পিছিয়ে যাবে, সেটার কারণে রাষ্ট্র কিন্তু আমাদেরকে সেইভাবে নিরাপত্তা দেয় না। রাষ্ট্রের এখানে অনেক বড় একটা মানে করণীয় আছে। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাকে নারীকে নিরাপদ রাখবার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করতে হয়, যেটা বরাবর আমরা হাতে নিয়েছিলাম এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উনি নিয়েছিলেন। সফল নারী তিনি বলেছিলেন না, বললাম না আমি যে আনপ্যারালাল, তার মতো সাফারিংস আর তো কেউ করেনি। তো বাংলাদেশে অবস্থাটা আপনাকে বিবেচনা করতে হবে যে বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী, এখনো তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি জেলে অবস্থান করছেন। এই যেখানে গণতন্ত্র নাই, মানুষের অধিকার আদায়ের জন্য নিজের প্রয়োজনে তো নাই, উনি তো চাইলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতেন, অনেক ভালো একটা জীবন যাপন করতে পারতেন, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে কিন্তু উনি এই কারাবরণকে উনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন। অবশ্যই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন। তো এই লাশের মিছিল থেকে তো আমাদের বের হতে হবে। সবশেষে আমি যেটা বলতে চাই যে নারী নারী নয়, নারী মা, নারী বোন, নারী ভগিনী, মানে মাতা, সবকিছু নারী। এই নারীকে একজন মানুষ ভাবতে হবে।
মানুষ ভাবলেই আমরা এগিয়ে যেতে পারবো। আর রাষ্ট্র ওইটুকু অন্তত মানে কনফার্ম করবে যে নিরাপত্তাটা, আমি আমার ভোটের অধিকার পাবো, আমি নির্বিঘ্নে পথ চলতে পারবো। আর আমার সংবিধানে আছে নারীর সম অধিকারের কথা, সংবিধানের 27-এ আছে, 28-এ আছে, 29-এ আছে, স্পষ্ট করে আছে যে নারীর সম অধিকার, সম মজুরি, সম মর্যাদা, সম সুযোগ। এই কথাগুলি কিন্তু বইয়ের পুঁথিগত মানে লেখনী। আমরা এটাকেই বাস্তবায়ন করবার জন্য রাজপথে আছি এবং লড়ে যাচ্ছি। আমাদের এই সংগ্রাম চলবে, সকল নারী নয় শুধু, আমাদের সঙ্গে পুরুষকে নিয়ে আমরা এই পথ পাড়ি দিব। এই পথ অনেক অনেক টাকাকীর্ণ পথ, এই পথ আমরা চলবো একসাথে। ধন্যবাদ আরিফা। এতক্ষণ আমাদের সাথে আছেন এবং শুনছেন। এখন আমি হীরাপার কাছে যেতে চাই। রাশেদা বেগম হীরাপা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। হীরাপা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হীরাপা, আমরা প্রোগ্রাম শেষ, আপনাকে দিয়েই আমরা আজকের ইতি টানবো। আজকের এই নারীর ক্ষমতায়নের বিষয়ে যে সুন্দর একটি আলোচনা। আপনার কাছে আমার লাস্ট একটি প্রশ্ন, যে শেখ হাসিনা বর্তমানে রাষ্ট্রের প্রধান, তিনি নারী হওয়ার পরও আজ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে 6 বছর কারাদণ্ড করে রেখেছেন। এই বিষয়টিকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ভবিষ্যতে নারীদের কি ধরনের বাধার সৃষ্টি হতে পারে? মানে একজন 3 বারের প্রধানমন্ত্রী, উনি নারী হয়ে অন্যায়ভাবে কারাভোগ করছেন। এই দানবীয় সরকার তাকে অন্যায়ভাবে প্রায় 6 বছর অন্তরীণ করে রেখেছেন। এটা কি ভবিষ্যতে নারীর ক্ষমতায়নের জন্য কি, আমার কাছে মনে হয় যে বিশাল একটি বাধা, কারণ এটি একটি নজির স্থাপন করে থাকবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যৎ রাজনীতিতে নারীদের জন্য এই বাধাটা আসলে মানে কতটুকু ভয়ঙ্কর, একটু যদি বলতেন। একদম তুমি রাইটলি রেজ করেছো, এটা তো সাংঘাতিক ভয়ঙ্কর। আমরা একটা গণতন্ত্রের একটা কথা আছে, অপোজিশন ইজ নট দ্য এনিমি অফ রুলিং পার্টি, অপোজিশন ইজ দ্য মানে সাথী, অপোজিশন হলো সরকারের একটা ছায়া সঙ্গী। আমরা যদি এনিমি মতো ট্রিট করি, তাহলে এটা তো গণতন্ত্র হলো না, একটা স্বৈর শাসন হলো। এবং এটা তুমি যে বললা বেড এভিডেন্স, এটা ভেরি ভেরি বেড এভিডেন্স। এবং আওয়ামী লীগ এই ধরনের বহু বেড এভিডেন্স তৈরি করেছে। সরকার যদি ওই ধরনের বেড এভিডেন্স গুলি ফলো করে, তাহলে এই দেশে কোনোদিনও শান্তি আসবে না। এই যে তারা বিভিন্ন ভাবে এই যে হত্যা, গুম, আমি এক জায়গায় বলেছিলাম যে ক্লাসে ফার্স্ট হতে পারবো না, এই জন্য আমি ফার্স্ট বয়কে কি হত্যা করব, জেলে ঢুকাবো, নাকি আমি নিজেকে আরো ইমপ্রুভ করব ভালো হওয়ার জন্য? এই সরকার তো তাই করছে। বেগম খালেদা জিয়াকে কোনো প্রকারে হারাতে পারছে না, কোনো প্রকারে তাকে অতিক্রম করতে পারছে না, সেজন্য তাকে জেলে ঢুকিয়ে দিল। এটার মতো বেড এভিডেন্স আর হতে পারে না। এটা নারীর ক্ষমতার জন্য একদিন এই সরকারকে জনগণ আস্থা করে নিন্দিত করবে এবং আস্থা করে নিক্ষেপ করবে। শুধু এই না, পুরা এই দেশের একটা, এখন যে শুধুমাত্র নারীর ক্ষমতায়ন নাই, এখন পুরুষেরও ক্ষমতায়ন নাই। মানে পুরা মাত্র গণতন্ত্র এমন একটা জিনিস, আসলে যখনই গণতন্ত্র আক্রান্ত হয়, তখন নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ আক্রান্ত হয়। এখন এই দেশের সর্ব শ্রেণীর মানুষ আক্রান্ত এই গণতন্ত্র অপহরণের কারণে। আমরা যেটা চাই যে আমরা যে কোনো ভাবে, এটা হলো মানুষের ভোটাধিকার, মানে কি জনগণের দেশের প্রতি মালিকানা। আমরা যখন মালিকানা কেড়ে নিয়ে যাই, তখন এই মালিকানা না থাকলে তো আর তারা কিভাবে এই দেশের মালিক? এখন মালিক হয়ে গেছে এখন স্বৈর শাসক। তো স্বৈর শাসক তো জনগণের মালিকানা কেড়ে নিয়ে জনগণকে দুঃখী মানুষে পরিণত করেছে, এবং সে স্বঘোষিত বিরোধী দল, স্বঘোষিত নেতাকর্মী 2014 সালে 154 জনকে পুরা নিজে নিজে ঘোষণা করে দিয়ে সংসদে নিয়ে আসলো। তখন সংবিধানের কোনো তোয়াক্কা নাই, আবার সংবিধানের কথা বলে, সবগুলি বেড এভিডেন্স। তারপরে তারা 2018 সালে বললো বিএনপি বিরোধী দলরা যায় না নির্বাচনে, সেজন্য তাকে বিশ্বাস করে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি কথা দিচ্ছি, তাকে বিশ্বাস করে যখনই গেল তখন দেখা গেল তিনি দিনের ভোট রাতে করে ফেলেন। এটাও বেড এভিডেন্স। এই ধরনের গণতন্ত্রের প্রতিটা পদক্ষেপে এই সরকার অসম্ভব রূপে বেড এভিডেন্স তৈরি করেছে। যে একটু আগে আমরা আসলে আমাদের ঘটনার কোন নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গিয়েছে, আমরা
আর আরেকটা কথা জাস্ট বলতে চাই, 30 রুমা, সেকেন্ডে আপনি প্রোগ্রামটা শেষ করে দেবেন, লাস্ট একটি বক্তব্য দিয়ে আপনি প্রোগ্রামটা শেষ করবেন আপা। তিনটা উদাহরণ দেই, যেটা বলে যে একটা দৃষ্টান্তমূলক যদি আমরা কোনো শাস্তি, যেটা আমাদের দল করেছিল, যেমন আওয়ামী লীগের আমলে একটা নারী নির্যাতনের ঘটনার কথা বলি, সীমাকে, এই তিনটে বলে আমার বক্তব্য শেষ। সীমা নামের একটা মেয়েকে হত্যা করা হয়েছিল এবং এমন একটা বিচার প্রক্রিয়া করেছে যাতে ওই সেই ধর্ষককে না ধরতে হয়। বিচারক লিখেছে ঘটনাটা এমন ভাবে সাজানো হয়েছে যে আমি সুষ্ঠু বিচার করতে পারলাম না। অথচ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তোমার মনে আছে বোধহয়, সালেহা আর ইকবাল হত্যাকাণ্ড ঘটেছিল, যে ইকবাল সালেহাকে ব্লেড দিয়ে মেরে ফেলেছিল এবং কোনো মার্সি করে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং ইকবালকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। আর বেগম খালেদা জিয়ার আমলে দেখো যে ওই যে মনিরার, কি জানি এটা, ওর নাম কি, মনিরার রিমার, যেটা সেটা খালেদা জিয়া কোনো মার্সি করে না। এই মেয়েদের নির্যাতন একদম অনেক বেশি ভাবে, আমরা অনেক বেশি সেফ হয়ে গেছিলাম এই দেশে একটা দুইটা মানে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে। এই সরকার একটাও দৃষ্টান্তমূলক শাস্তি নাই, সেই জন্য আমরা একদম অনেক মূল্যবান কথা বলেছেন আপা। ভবিষ্যতে আবারও দেখা হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে প্রিয় তুমি দর্শক, অনুষ্ঠানটা পরিচালনা করেছো। আপনারা আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আশা রাখি যে বিএনআরসির সাথে আপনারা এভাবে থাকবেন। আজকের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের রাজনীতি নারী ক্ষমতায়ন। এই নারী ক্ষমতায়ন বিষয়টা আলোচনা করতে গিয়ে আসলে অনেক কিছু উঠে এসেছে আমাদের মাননীয় অতিথিদের মাধ্যমে। আমরা যে বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করবার জন্য নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে এবং 33% নারীর যে কোঠা সেটি বাস্তবায়ন করতে হবে, তাহলে হয়তো একটা সময় 33 জায়গায় আমরা 50% নারীর অধিকার বাস্তবায়ন করতে পারবো। এগুলো উঠে এসছে আজকের আলোচনায় আরো উঠে আসছে নারী ক্ষমতায়নের ব্যাপারে, যে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য নারীদেরকেই প্রথম এগিয়ে আসতে হবে। একজন নারী আরেকজনের হাত ধরে টেনে তুলবে। এটাই আমরা আশা রাখি যে ভবিষ্যতে আমাদের নারী মানে নেত্রী যারা আছেন তারা তাদের জুনিয়রদেরকে এভাবে তুলে আনবেন। এবং অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের আলোচনায় ছিলেন হীরা আপা, রাশেদা বেগম হীরা, আলোচনায় ছিলেন অ্যাডভোকেট নওয়াজ হালিমা আর্লি, আলোচনায় আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট নিমুন রায় চৌধুরী, আর আলোচনায় ছিলেন মমতাজ বিলকিস আপা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকের এই বিএনআরসি কে অনেক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে নারী অধিকার আদায়ের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করবার জন্য ইনশাল্লাহ বিএনপি যেভাবে সাথে ছিল ভবিষ্যতে সেভাবে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।